আমরা ওই বল লিখিয়েছিলাম, বিভিন্ন প্রকারের বল লেখানো হয়েছিল, তারপর থেকে আমরা শুরু করছি। ঠিক আছে, তো ফার্স্ট হেডিং কর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে আগে ব্যাপারটা বুঝে নে, তারপর এটা লেখালেখি হবে। যে বাইরে থেকে যদি কোনো রকম বল আমি প্রয়োগ না করি তাহলে স্থির মানে মোট ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে। এখান থেকে তোদের আগে কোশ্চেন আসবে যে ভরবেগ কি। তো পেজের এখানে একটা দাগ কর, মানে ডান দিকে একটা রাফ টানার মতো দাগ, রাফ টান ছোট্ট করে দিয়ে এখানে আগে হেডিং কর ভরবেগ। এর মধ্যে লেখ ভরবেগের মধ্যে কোনো বস্তু ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এটি একটি ভেক্টর রাশি এবং এর দিক বেগের দিকের সাথে অনুপাত। ভরবেগকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু পি ইকুয়াল টু এম ইন্টু ইউ। মানে বেসিক একেবারে সিম্পল। একটা বস্তু ধরে নে ভর যদি 20 কেজি হয়, এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। ধরে নে একটা কোনো বস্তু আছে যার ভর কিনা 20 কেজি আর যার বেগ কিনা ধরে নে 10 মিটার পার সেকেন্ড। ভরবেগ কত? সিম্পল গুণ করবি, 20 ইন্টু 10 মানে 200 কেজি মিটার পার সেকেন্ড হবে, 200 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টরের তো একটা কি থাকে বল, মান থাকার সাথে সাথে দিকও বর্তমান। তাহলে দিকটা কোন দিকে? না, যেদিকে ভেলোসিটি থাকবে, যেদিকে বেগ থাকবে, বেগের যে ডিরেকশন হবে ওই বস্তু ভরবেগের ডিরেকশনও সেম দিকে হবে। ঠিক আছে, এই জায়গাটা লিখে নে আগে, লেখা হয়ে গেল বলবি। হলো রে লেখা? এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে দেখ আমরা লিখতে পারি, বহিস্থ বল শূন্য হলে কোন বস্তু সমষ্টির ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে। এটা একটা উদাহরণ বলি, তাহলে তোদের জিনিসটা ক্লিয়ার হবে। তোরা ওই গুলি খেলা দেখেছিস? গুলি মানে মার্বেল গুলি দিয়ে খেলেন, বা ক্যারামেও এই ব্যাপারটা হয়। ধরে নে একটা বস্তু আছে m1 ভরে, যে কিনা প্রাথমিকভাবে u1 বেগে এগিয়ে আসছিল। আর একটা বস্তু আছে m2 ভরে, যে কিনা প্রাথমিক u2 বেগে বেরিয়ে আসছে। তারপরে কি হলো, এরা কি করলো না একে অপরের সাথে ধাক্কা খেল।
M1 এবং M2 একে অপরের সাথে ধাক্কা খেলবে। ধাক্কা খাওয়ার সময় কি হবে, M1 এটা, M2 এটা, তাহলে M1 M2 এর উপর একটা বল প্রয়োগ করবে। সিমিলারলি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি বল, সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে M1 যে বল দিয়ে প্রয়োগ করবে, M2 কিন্তু সেই একই মানের বল প্রয়োগ করবে M1 এর ওপর, কিন্তু তার দিকটা হবে উল্টো দিকে, অপোজিট দিকে হবে। কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র মনে কর বলছে সব ক্রিয়ারই বা সব বলেরই সমান মানে একই ভ্যালু, কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, এবার ধর কলিশন হওয়ার পর কি হবে বা সংঘর্ষ হওয়ার পর কি হবে, আবার তারা আলাদা আলাদা করে যেতে থাকবে। ধরে নে এর ভেলোসিটি v1 হয়ে গেল আর এর ভেলোসিটি v2 হয়ে গেল সংঘর্ষ হওয়ার পর। তাহলে প্রথমে আগে বল সংঘর্ষ হওয়ার আগে ভরবেগ কত ছিল, প্রথম জনের কত ছিল বল, m1 e1, আর দ্বিতীয় জনের ছিল m2 u2। তাহলে টোটাল করলে কত হয় বল, m1 e1 প্লাস m2 u2। কলিশনের পরে সংঘর্ষের পরে প্রথম জনের ভরবেগ কত হলো, m1 v1, দ্বিতীয় জনের হলো m2 v2। তাহলে টোটাল করলে কি হলো এদের। তো বলছে এই দুটো সর্বদা সমান হবে যদি বহিস্থ বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়। তুই বলবি কেন, এখানে তো স্যার যখন কলিশন করছে, সংঘর্ষ করছে একে অপরের উপর, তখন তো বল প্রযুক্ত হচ্ছে, 2 নাম্বার 1 নাম্বারের উপর দিচ্ছে, 1 নাম্বার আবার 2 নাম্বারের উপর দিচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি দিচ্ছে, কিন্তু এই যে ফোর্স গুলো একে অপরকে দিচ্ছে সেটা সবই দেখ ইন্টারনাল ফোর্স, সবই দেখ ইন্টারনাল, আভ্যন্তরীণ বল। বাইরে থেকে তুই কিছু কিন্তু করিসনি, বাইরে থেকে তুই কিন্তু ওর উপর কোনোভাবে বল প্রয়োগ করিসনি, মানে বাইরে থেকে করিসনি তুই, ওরা যাচ্ছিল নিজেদের মধ্যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার আলাদা হয়ে গেল। নিজেদের মধ্যে যে ধাক্কা খেলে ও ধাক্কা খাওয়ার সময় একে অপরের উপর যে বলটা প্রয়োগ করছে সেটা সম্পূর্ণরূপে কি বল, আভ্যন্তরীণ বল। তাহলে বাইরে থেকে তো কোনো বহিস্থ বল প্রয়োগ হয়নি, মানে তুই তো কোনো বল প্রয়োগ করিসনি। তাহলে কি বল, আগেও যা ভরবেগ ছিল পরেও তাই ভরবেগ কিন্তু থাকবে, পরেও তাই ভরবেগ কিন্তু থাকবে। এটা বোঝা গেল কিনা সুশোভন, বুঝেছিস? মিতজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সুশোভন রিপ্লাই নেই কেন? যাই হোক লিখে নেন, এই ঋতজিৎ লেখা হয়ে গেলে বলবি সুশোভনের কথা শোনা যাচ্ছে না। সুশোভন চ্যাটে দেখ, বোঝা গেল কি গেল না। হয়ে গেছে স্যার লেখা। এবার হেডিং কর, নেক্সট হেডিং, এটার প্রমাণ করতে হবে। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের প্রমাণ। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের প্রমাণ। দেখ তো ছবিটা হচ্ছে একই রকম যেটা একটু আগে এঁকেছিলাম, যে m1 একটা বস্তু আছে যে কিনা e1 বেগে যাচ্ছে, m2 একটা বস্তু আছে যে কিনা u2 বেগে যাচ্ছে। কিছু সময় পর গিয়ে কি হলো, e1 যদি u2 থেকে বেশি হয়, ভালো করে ভাব, e1 যদি u2 থেকে বেশি হয় তখনই একমাত্র এরা একে ধাক্কা মারবে। ঠিক আছে, তাহলে m1 m2 কে ধাক্কা মারছে একটা বল দিয়ে, ধরে নিলাম সেটা f1। সিমিলারলি f2 ও 1 নম্বরকে ধাক্কা মারছে
M2 ও সেটা ধরে নিলাম, সরি M2 M1 কে একটা ধাক্কা মারছে, সেটা হচ্ছে এটা হওয়ার পর আবার দুজন দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গিয়ে M1 এর গতিবেগ হয়ে গেল v1 আর M2 এর গতিবেগ হয়ে গেল v2, দুজন দুজনের থেকে দূরে সরে গেল। ঠিক আছে, মানে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি বল, সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? সব ক্রিয়ারই যদি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ধর F1 আর F2 কে যদি আমি ইয়ে করি, মানে বলটা ধরি, তাহলে দেখ F1 টা কি, আমরা একটু পাশে এখানে ছবি আঁকার পাশে যদি জায়গা থাকে, F1 হলো F1 বল M2 বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, তাই তো? F1 টা 1 নম্বর দ্বারা 2 নম্বরের উপর প্রযুক্ত হচ্ছে, 1 নম্বর দ্বারা 2 নম্বরের উপর। আর F2 টা কি, F2 বল M1 বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, 2 নম্বর দ্বারা 1 নম্বরের উপর প্রযুক্ত হয়। এটা তো প্রথমত আমরা বললাম, তো এই কথাটাই আমরা একটু সাইডে লিখছি। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখ সমানের জন্য F1 আর F2 কে লিখতে পারি ইকুয়াল, আর যেহেতু বিপরীত সেই জন্য কি লিখতে হবে বল, একটা মাইনাস সাইন দিতে হবে, তাই তো? এবার F1 টা কোন বস্তুর উপর কাজ করছে বল, দ্বিতীয় বস্তুর উপর। তা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোদের যদি মনে থাকে আমরা লিখেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F ইকুয়াল টু ma, মনে কর F ইকুয়াল টু ma। তাহলে যেহেতু F1 ফোর্সটা দ্বিতীয় বস্তুর উপর হচ্ছে, তাহলে F1 ইকুয়াল টু কি লেখা যায় বল, M2 A2 ইকুয়াল টু মাইনাস M1 A1। এবার A2 মানে কি, ত্বরণ। ত্বরণ মানে কি বল, বেগের পরিবর্তন। তাহলে v2 মাইনাস u2, ধর পুরো এই ঘটনাটা হয়েছে কি সময়, দেখ সেকেন্ড বস্তুর কলিশনের পর ভেলোসিটি কত, v2, আর কলিশনের আগে কত ছিল, u2। তাহলে ত্বরণ বা বেগের পরিবর্তন কত, v2 মাইনাস u2 মাইনাস m1। সিমিলারলি এটা কি লিখতে পারি, v1 মাইনাস u1 বাই t। ঠিক আছে, এবার দেখ তোরা নিচে নিচে করবি, আমার জায়গা নেই বলে আমি করছি না, তোরা এর নিচেই লিখবি। ঠিক আছে, দুদিক দিয়ে যদি t কেটে দিস, গুণ করে দিস, তাহলে m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু মাইনাস m1 v1 প্লাস m1 u1। এই ক্রস মানে m1 v1 টাকে বাদিকে নিয়ে আসলাম, m2 u2 কে ডান দিকে নিয়ে গেলাম, m1 v1 টাকে বাদিকে নিয়ে আসলাম, m2 u2 কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে m2 v2 প্লাস m1 v1 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। দেখ প্রমাণ হয়ে গেল। এবার জাস্ট একটু গুছিয়ে লিখছি, আগেরটা আগে লিখছি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এটাই ছিল আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রটাকে কিভাবে প্রমাণ করলাম, যে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে গেছিল, এভরি অ্যাকশন, প্রত্যেকটি বলের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। যেহেতু সমান এবং বিপরীত, তাই আমরা লিখতে পাচ্ছি যে 2 নম্বর বস্তুর ওপর যে বলটা প্রয়োগ হচ্ছে, দ্যাট ইজ কিনা F1, সেটা 1 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল, দ্যাট ইজ F2, তার সাথে যে শুধু সমানই হবে তাই না, একটা মাইনাসও থাকবে। ঠিক আছে, উল্টো দিকেও কাজ করবে। এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেকেন্ড ল কি বলেছিল, ফোর্স মানেই হচ্ছে মাস ইনটু ভর ইনটু ত্বরণ। তাহলে F1 এর জায়গায়, F1 টা কার উপর প্রয়োগ হচ্ছে, দেখ তোদের হয়তো অনেকে ভুলে যাবে যে দাদা F1 এর জায়গায়
M2A2 লিখলো কেন? F1 ইকুয়াল টু M1A1 হওয়া উচিত ছিল, কিন্তু তাই আমি ছবিতে ধরেছি যে F1 টা দ্বিতীয় বস্তুর ওপর কাজ করছে। তাহলে F1 টা যদি দ্বিতীয় বস্তুর ওপর কাজ করে, F1 টা কি হবে? দ্বিতীয় বস্তুর উপর কাজ করলে কি হবে? দ্বিতীয় বস্তুর ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে, এইগুলো করবে। তাই F1 টা কিন্তু দ্বিতীয় বস্তুর উপর, ভালো করে মনে রাখতে হবে। তাই লেখা হয়েছে F1 ইকুয়াল টু M2A2। ওই তুই নিচে সাফিক্সের 1 2 কে গোলাবি, তুই দেখবি যে ফোর্সটা কার উপর কাজ করছে। এখানে যেহেতু ফোর্সটা দ্বিতীয় বস্তুর উপর কাজ করছে, তাই আমরা M2A2 লিখেছি। সিমিলারলি F2 বলটা যেহেতু 1 নম্বর বস্তুর উপর কাজ করছে, তাই আমি M1A1 লিখেছি। তারপর ত্বরণ মানে কি জানি বল আমরা? বেগের পরিবর্তন। সংঘর্ষ হওয়ার পূর্বে বেগ কত ছিল দ্বিতীয় বস্তুর? u2। সংঘর্ষ হওয়ার পরে বেগ কত হয়েছে? v2। তাহলে বেগের পরিবর্তন কত? v2 - u2/t। সিমিলারলি প্রথম বস্তুর ক্ষেত্রে তাই করেছি, দিয়ে তো তারপর এবার জাস্ট টি দুদিক দিয়ে কেটে দিয়েছি, সব গুণ করেছি, সব একদিক মানে প্রাথমিক ব্যাপারগুলোকে একদিকে নিয়ে এসেছি, মানে দেখ u1 u2 যুক্ত জিনিসগুলোকে একদিকে নিয়ে এসেছি, আর v1 v2 গুলোকে অপর দিকে রেখে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি সেটা রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রের সমান হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বল। ঋতুজিৎ, বোঝা গেল? লেখা হয়ে গেছে? জাস্ট একটু লিখছি। তাড়াতাড়ি লেখ। হয়ে গেছে স্যার। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। নেক্সট হেডিং হবে উল্টোটা। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ। ঠিক আছে, মানে আগেরটাই কি করলাম দেখ, নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে রৈখিক ভরবেগ প্রমাণ করেছি। এটাই কি করছি না উল্টোটা করছি। তো ছবিটা একই রকম হবে, ঠিক আছে? আবার ছবিটা আঁকবি তোরা, ছবিটা একই রকম হবে। যে M1 একটা বস্তু u1 বেগে চলছিল, M2 একটা বস্তু u2 বেগে চলছিল, এরা একে অপরের সাথে কোলাইড করলো। M1 বস্তুটা এর উপর F1 ফোর্স দিচ্ছে, M2 বস্তুটা এর উপর F2 ফোর্স দিচ্ছে। কলিশন হওয়ার কিছুক্ষণ পর কি হয়ে গেল? A v1 বেগে বেরিয়ে চলে গেল, আর এর ভেলোসিটি v2 হয়ে গেল। এখন দেখ, আমাকে রৈখিক ভরবেগের সূত্র প্রমাণ করতে হবে। রৈখিক ভরবেগের সূত্র সত্য বা ট্রু এটা ধরে নিয়ে নিউটনস থার্ড ল প্রমাণ করতে হবে। রৈখিক ভরবেগের সূত্র যদি আমি ধরে নিই ট্রু দিয়ে সেটা লিখি, তাহলে কি হবে বল? m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। এবার ইচ্ছা করে m2 গুলোকে একদিকে আনলাম, আর m1 গুলোকে আর একদিকে নিলাম। এদিকে ইচ্ছা করে মাইনাস কমন নিচ্ছে, তাহলে হয়ে গেল মাইনাস m2 v2 মাইনাস m2 u2। বাকিটা থেকে মাইনাস কমন নিলাম, ডান দিক থেকে m1 কমন, বাকিটা থেকে মাইনাস m2 কমন, 2 মাইনাস u2 m1 রাখলে v1 মাইনাস। এগেন তোরা নিচে নিচে লিখবি, আমি পাশে লিখছি। দুই পক্ষকে
সময় দিয়ে ভাগ করব, স্মল টি দিয়ে দুই পক্ষকে ভাগ করব। হলো, এখান থেকে কত আসছে দেখ, মাইনাস এম টু এ টু। দেখ উপরে কি আছে, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময় মানে কি ধরতে পারি আমরা, সেটা ত্বরণ বা মন্দন যাই কাজ করুক না কেন সেটা। সিমিলারলি এটাও দেখ, প্রথম বস্তুর বেগের পরিবর্তন বাই সময়, তাহলে সেটা কি হবে, প্রথম বস্তুর ত্বরণ বা মন্দন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এম টু এ টুটা মানে কি বল, এফ ওয়ান। এম টু এ টু মানে এফ ওয়ান, কেন, এখানে একই রকম ভাবে এম টু এ টু মানে কি, দ্বিতীয় বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর ত্বরণ। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছিল ফোর্স ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো দ্বিতীয় বস্তুর উপর যেহেতু এফ ওয়ান ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এম টু এ টুর জায়গায় আমি এফ ওয়ান, এটা কি লিখলাম এফ টু, পেয়ে গেলাম কি এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ। নিউটনের তৃতীয় গতিসূত্র এখান থেকে প্রমাণ হয়। আগের বার দেখ এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ টু দিয়ে আমরা শুরু করেছি, ভালো করে লক্ষ্য করে দেখ, দিয়ে লাস্ট অব্দি এই অব্দি গেছি, এই যে এই অব্দি গেছি। এখন জাস্ট প্রমাণটাকে পুরো নিচ থেকে ওপরের দিকে করেছি, উল্টো দিকে। দেখা হয়ে গেলে বলবি। হলো রে লেখা, তাড়াতাড়ি লেখ। হ্যাঁ স্যার। বলবি তো লেখা হয়ে গেছে, বললাম যে প্রত্যেকবার লেখালে বলবি, নাহলে আমি কি করে বুঝবো, বুঝেই তো থেকে যাবো নাহলে। নেক্সট একটা অঙ্ক লেখ, হচ্ছে ক্যাপিটাল এবং এম এবং স্মল এম ভর বিশিষ্ট একটি বস্তু যথাক্রমে ইউ এবং ভি বেগে অগ্রসর হয়ে পরস্পর যুক্ত হয়ে যায়, পরস্পর যুক্ত হলো সংঘর্ষের পর গতিবেগ কত হবে। দেখ এখানে সংঘর্ষ মানে দেখবি, যখনই তোকে, এটা আমি তোকে বলবি আজকে, যখনই তোকে কোনো সংঘর্ষের গল্প জানতে চাইবে, তখনই তোকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। যখনই তুই দেখবি যে তোকে সংঘর্ষের কথা জিজ্ঞাসা করেছে, যে এটার সাথে এটা সংঘর্ষ হলো, এটার সাথে এটা সংঘর্ষ হলো, তখনই তুই কি করবি, মনে মনে কিন্তু তুই ভাববি যে কোথাও না কোথাও কিন্তু আমাকে রৈখিক বেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করতে হবে, মানে তার গল্পটা আমাকে প্রুফ করতে, মানে ইউজ করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, তাহলে প্রথমত দেখা যাক যে কি হচ্ছে। স্ক্রিন টাচ করিস না। ধরে নে ক্যাপিটাল এম বস্তুটা এই দিকে আসছে ইউ বেগে, আর স্মল এম বস্তুটা উল্টো দিকে আসছে ভি বেগে। তাহলে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে উল্টো দিকে। অগ্রসর হওয়ার পর যখন একে অপরের সাথে সংঘর্ষ হলো, তখন কি হলো বল, দুজনেই একটা বস্তু হয়ে যাচ্ছে, দুজনেই একটা বস্তু হয়ে যাচ্ছে, এবং তার ধরে নে ভেলোসিটি হয়ে গেল ভি প্রাইম।
আমাকে ভি প্রাইম বার করতে হবে। দুজনে মিলে একটাই বস্তু হয়ে গেছে, এটা বলে দিয়েছে। তো সেটা আমি পরে দেখছি। আগে সংঘর্ষ হওয়ার আগে কি হচ্ছে দেখো। সংঘর্ষের পূর্বে ভরবেগ কত? প্রথম জনের ক্যাপিটাল এম ইন্টু ইউ, দ্বিতীয় জনের স্মল এম ইন্টু ভি, কিন্তু একটা মাইনাস সাইন দিল। তোর কোশ্চেন হবে কেন দাদা তুমি মাইনাস দিলে? তুমি তো আগের বারগুলো প্লাস দিয়ে লিখছিলে। তবে তুই যদি আগের ছবিগুলো দেখিস যে সবাই একই দিকে বা ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছিল। এখানে ক্যাপিটাল এমটা দেখ ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ভরবেগ একটা ভেক্টর রাশি, তাই এটার জন্য কিন্তু প্লাস এম ইউই হবে, কিন্তু এটার ভরবেগ হবে মাইনাস এম ভি। তাই আমরা যখন লিখবো ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে যাব, তখন এম ইউ মাইনাস মানে এম ইউ প্লাস মাইনাস অফ স্মল এম ভি, তাহলে করলে ক্যাপিটাল এম ইউ মাইনাস এম ভি। এটা আগে বোঝা গেল কিনা বল, তারপর আমি এগোবো। ঋতুজিৎ বুঝতে পারলি? যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর দেখ স্মল এমটার ভেলোসিটি আছে, দেখ বাদিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তার মানে ভেলোসিটি যদি নেগেটিভ এক্স অক্ষ বরাবর হয়, তাহলে ভেলোসিটি যদি আজকে নেগেটিভ এক্স অক্ষ বরাবর হয়, তাহলে তার ভরবেগও কত হবে বল? নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে। হ্যাঁ স্যার। তাহলে ভরবেগও যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর, সেজন্য আমি মাইনাস লিখলাম। যেহেতু ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই কিন্তু তাকে ডিরেকশন সহ বোঝাতে হবে। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। বোঝা গেল? তুই যদি এই আগের দুটো ছবি দেখি যেখানে আমরা প্রুফ গুলো করছিলাম, সেখানে প্রত্যেকটা জায়গায় দেখ আমরা কিন্তু মাইনাস করিনি। কেন করিনি দেখ, প্রত্যেকটা ইউ মানে ইউ ওয়ান ইউ টু বল বা ভি ওয়ান ভি টু, যেটাই বল না কেন, ইউ ওয়ান ইউ টু বল বা ভি ওয়ান ভি টু, সব জায়গায় ভালো করে দেখ প্রত্যেকটা ভেলোসিটি কিন্তু কি ছিল? এক্স অক্ষ বরাবর ছিল, তাই তো? মানে পজিটিভ এক্স অক্ষ, তাই সবই কিন্তু দেখ প্লাস ছিল। সুশোভন বুঝেছিস? ঠিক আছে, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পূর্বে হলো এটা। এবার সংঘর্ষের পরে কত হচ্ছে? সংঘর্ষের পরে ভরবেগ দেখ এখন কিন্তু দুজনে মিলে একটাই বস্তু হয়ে গেছে। কেন দেখ বলা আছে পরস্পর যুক্ত হলো, পরস্পর যুক্ত হলো মানে এখন ভর কত হয়ে গেল? ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে পরস্পর যুক্ত হয়ে যদি একটা বস্তু গঠন করে, তাহলে দুজনের ভেলোসিটি কি হবে? সেম হবে, ভি প্রাইম। তাহলে সংঘর্ষের পর দেখ যেহেতু দুটো বস্তু যুক্ত হয়ে গেছে, তখন এখন বস্তুটার ভর হয়ে গেছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর বেগ হয়ে গেল ভি প্রাইম। আমি ধরেছি যেটা আমি বার করতে চাই। তাহলে ভরবেগ কত হয়ে গেল বল? ক্যাপিটাল এম প্লাস স্মল এম গুণ দিয়ে ভি প্রাইম। এইবার আমরা কি করব? লিখবো যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, কারণ আমি এখান থেকে বহিস্থ বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। তাহলে আমাদের লিখতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হচ্ছে বল? কলিশনের বা সংঘর্ষের পূর্বের ভরবেগ কলিশনের পরে বা সংঘর্ষের পরের ভরবেগের সাথে সমান হবে। তাহলে এখান থেকে দেখ সংঘর্ষ হওয়ার পর গতিবেগ কত, আমরা ইজিলি বার করে নিলাম। কত? এইটা। এটা হচ্ছে আমার আনসার। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। নেক্সট আর একটা কোশ্চেন লেখ স্টার দিয়ে। বন্দুক থেকে গুলি ছুড়লে
বন্দুক পিছু হটে, ব্যাখ্যা করো। এটা তোরা দেখেইছিস, যখনই কোনো একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুকটা কি হয় বল, পেছন দিকে একটু পিছিয়ে যায়, বন্দুকের যে বাট সেটা পেছন দিকে পিছিয়ে যায়। তো গল্পটা কি হচ্ছে ধরে নে, প্রথমে যখন আমি ফায়ার করিনি তখন গুলি এবং বন্দুক দুজনেই কি আছে বল, স্থির অবস্থায় আছে, দুজনেই কি আছে, স্থির অবস্থায় আছে। তারপর যখনই আমি বন্দুকটা ট্রিগার অন করলাম বা ট্রিগার টিপলাম তখন কি হলো, গুলিটা কোন দিকে চলে যাবে বল, ডান দিকে। এখানে যেরকম ছবিতে আমি বলছি এই ছবি অনুযায়ী সবসময় ডান দিকে যাবে এরকম ব্যাপার না, এই ছবি অনুযায়ী গুলিটা কোন দিকে চলে যাবে বল, ডান দিকে। আর বন্দুকটা কোন দিকে মানে একটু পিছিয়ে যাবে বল, পেছন দিকে। তো গুলিটার ভেলোসিটি ধরে নিলাম ইউ, আর বন্দুকের পেছনে যাওয়ার ভেলোসিটি ধরে নিলাম ভি। তাহলে সংঘর্ষ হওয়ার পূর্বে, মানে আমি যখন ট্রিগার করিনি, সংঘর্ষের পূর্বে মানে আমি যখন ট্রিগার করিনি তখন ভরবেগ কত, শূন্য। কেন, তখন যখন ট্রিগার করিসনি তখন গুলিরও কোনো গতিবেগ নেই, বন্দুকের বাটেরও কোনো গতিবেগ নেই। তো দুজনের গতিবেগ না থাকলে কি হবে, দুটোই শূন্য শূন্য হবে। ঠিক আছে, দুটোরই ভরবেগ শূন্য, যোগ করলে শূন্য পাবে। কিন্তু সংঘর্ষের পরে ভরবেগ কত হলো, ধরে নিচ্ছি গুলির বেগ, গুলির মাস হচ্ছে স্মল এম, স্মল এম ইউ মাইনাস ক্যাপিটাল এম ভি। এখানে স্মল এম দিয়ে কি ধরা হয়েছে, গুলির ভর, ক্যাপিটাল এম দিয়ে কি ধরা হচ্ছে, বন্দুকের ভর। তাহলে আবার কেন মাইনাস, ভালো করে দেখে নে, গুলিটা দেখ ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে, কিন্তু বন্দুকের যে বাট বা বন্দুক যাই বলিস না কেন সেটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে দুজন একে অপরের অপোজিটে যাচ্ছে বলে এইটা। তাহলে এখানেও তো কোনো রকম বহিস্থ বল প্রয়োগ হয়নি। তুই বলবি না দাদা আমি তো ওই ট্রিগারটা টিপলাম, এটা তো আমি একটা বল দিলাম, অবভিয়াসলি তুই বল দিলি, কিন্তু এটা তুই গুলির ওপর দিস নি। ভালো করে ভাব, তুই যে এখানে যে ট্রিগারটায় যে তুই চেপ মানে ফোর্স দিস, সেই ট্রিগারটা ভেতরে গিয়ে একটা ফোর্স দেয়, তারপরই না গুলিটা বেরোয়, মানে ভেতরে গিয়ে একটা আগুন জ্বালিয়ে দেয়, যার জন্য তো ফায়ারিংটা হয়। তো তুই, আমি বাইরে যে ট্রিগারটা টিপছি সেটা কিন্তু আসলে আমি ডাইরেক্টলি গুলির ওপর প্রয়োগ করছি না, আমরা একটা পয়েন্টের উপর প্রয়োগ করছি, যার জন্য মানে আগুনটা জ্বললো ভেতরে। যে আগুন জ্বলাটা কিন্তু কি করছে না, গুলিকে সামনের দিকে ঠেলে দিচ্ছে। নাহলে তুই ভাব না, একটা বন্দুক থেকে কত জোরে বা স্পিডে একটা গুলি বেরোয়, অত স্পিডে কি আমি আদৌ ফোর্স অ্যাপ্লাই করি বন্দুকের ওপর? আমরা তো অনেক কম স্পিডে ফোর্স অ্যাপ্লাই করি, মানে অনেক কম ভ্যালুর ফোর্স অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা বল অবভিয়াসলি প্রযুক্ত করছি, কিন্তু সেই বলটা ওই বন্দুকের ভেতরের মেকানিজমটাকে শুরু করতে, ভেতরের যে ওই ফায়ারিং বারুদ পুড়লে তো গুলিটা বেরোয়, ভেতরের যে বারুদ তাকে জ্বালাতে সাহায্য করছে আগুন দিয়ে। কিন্তু তারপর আগুন জ্বলার জন্য যে বিশাল একটা চাপের সৃষ্টি হচ্ছে, যার জন্য গুলিটা সামনের দিকে একটা বিশাল জোরে বেরিয়ে যাচ্ছে, সেইগুলো সব তো বন্দুক আর গুলির আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এখানে আমরা লিখবো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রাথমিক ভরবেগ কি হবে, অন্তিম ভরবেগের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে না প্লাস দিয়েই লেখ, এখন আমি পরে বলছি কেন, কারণ আমরা দেখাবো যে উল্টো দিকে যাবে, এটাকে আগে প্লাস দিয়েই লেখ। দিয়ে এখান থেকে ভি পাচ্ছি দেখ মাইনাস স্মল ইউ বাই ক্যাপিটাল। এই যে কেন, এই যে মাইনাস, এই ঋণাত্মক চিহ্নটা কি বোঝাচ্ছে, যে গুলি এবং বন্দুকের গতিবেগ পরস্পরের বিপরীতমুখী। এই জন্যই বললাম যে আগেই মাইনাস ধরে নিস না, তাহলে এটা প্লাস পেয়ে যাবি, তাহলে হবে না। ঠিক আছে, তুই আগে এটা এমনি লেখ যে গুলির
ভর হচ্ছে মানে গুলির বেগ ইউ, তাহলে ভরবেগ এম ইউ, বন্দুকের বেগ ভি, তাহলে ভরবেগ ক্যাপিটাল এম ভি, দিয়ে এদেরকে যোগ করলাম। তাহলে কি হচ্ছে, ঋণাত্মক চিহ্ন, তোরা নিচে লিখবে আমি পাশে লিখছি, ঋণাত্মক চিহ্ন বোঝায় যে গুলি এবং বন্দুক পরস্পরের বিপরীত অভিমুখে যায়। ঠিক আছে, মানটা যাই হোক না কেন আমরা এটা দেখতে পাচ্ছি যে উল্টো দিকে যাচ্ছে, গুলি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, মানে নেগেটিভ সাইনটা থেকে বুঝতে পারলাম উল্টো দিকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পেছনে সরে যাচ্ছে। দেখা গেলে বলবি। হয়ে গেছে স্যার। পরীক্ষা এগুলো কত নাম্বারের থাকবে? 5? না না, 2 নম্বর। ও, এখান থেকে দুটো কোশ্চেন বাড়িতে দেখবি। নাম্বার 1, ক্রিকেট বল লোহার সমান। নিজেরা কোশ্চেন গুলো খুঁজে রাখবি, না পেলে নেক্সট দিন বলবি লিখিয়ে দেবো। খেলোয়াড় হাতটিকে পিছনে সরিয়ে নেয় কেন? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে। স্যার বলছি স্যার, আপনি যে ক্রিকেট বল ছোড়ার সময় লোহার সমান। রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আমাদের কিন্তু বল ও গতি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, বল ও গতি চ্যাপ্টারে কিন্তু আর কোনো বাকি থাকলো না, পুরোটাই কিন্তু শেষ, মানে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা পরবর্তীকালে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ওই তোরা দেখবি একটা চ্যাপ্টার আছে, মানে 1, 2 শেষ হলো, 3 নম্বর বাদ দিয়ে তোদের সিলেবাস অনুযায়ী যেটা 4 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে, পরমাণুর গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম, মানে কেমিস্ট্রি পার্টটা আমরা শুরু করবো নেক্সট দিন। সেটা হচ্ছে পরমাণুর গঠন দিন। আচ্ছা, তোদের ফার্স্ট টার্ম কোনো পরীক্ষা স্কুলে বলেছে? গ্রেড 16 তারিখ বা 19 তারিখ থেকে কোনো পরীক্ষার কথা স্কুলে কি বলা হয়েছে? বুঝেছিস? না স্যার এখনো বলেনি কিছু। স্কুলে কোন কোন চ্যাপ্টার পড়াচ্ছে কেউ বলতে পারবি? স্কুলে তো ওই তো ফার্স্ট চ্যাপ্টার আর নীলাঞ্জন স্যার আপনার ওই
পরমাণুর গঠনটা করার ছিল। ঠিক আছে, পরমাণু গঠনটা তাহলে নেক্সট দিন শুরু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দিন ক্লাস কিন্তু এই টাইমেই হবে, মঙ্গলবার 11টা থেকে 12টা। ঠিক আছে, আজকে হ্যাঁ, স্যার। এই দুটো পার্ট পুরো পড়ে রাখ। নেক্সট দিন কিন্তু আমি জিজ্ঞাসা করবো, পরীক্ষা থাকবে না, মানে কোনো কারোর